আপিলে আমাদের প্রত্যাশা হবে যাদেরকে হাইকোর্ট বিভাগ বহাল রেখেছেন আশা করি সবগুলোই ডিসমিসড হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভগবান ডিউটির ফাঁদে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। কাজে না গিয়ে বাড়িতে বসেই বছরের পর বছর বেতন তুলছেন আরএনবির ৩০০ সদস্য। ইনচার্জকে ঘুষ দিয়ে চলছে অনিয়ম। করোনা মহামারীতেও থেমে নেই প্রবাসীদের রেমিটেন্স পাঠানো। চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে প্রবাহ বেড়েছে $2 বিলিয়ন। বৈদেশিক মুদ্রা রিজার্ভে ভেঙেছে রেকর্ড। দেশের বাজারে পড়ে গেছে ছোলার দাম। এক সপ্তাহে কেজি প্রতি কমেছে ৫ টাকা। বুকিং রেট অর্ধেকে নেমে আসায় অতিরিক্ত আমদানি কারণ বলছেন ব্যবসায়ীরা। এবং নববধূ তামিমাকে নিয়ে গণমাধ্যমের সামনে ক্রিকেটার নাসির। ৪ বছর আগেই তালাক হয় সাবেক স্বামী রাকিবের সঙ্গে। বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ। বাড়িতে শুয়ে বসে তোলেন বেতনের টাকা। যদিও খাতা কলমে রেলের নিরাপত্তা দিচ্ছেন তারা। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর ঢাকা বিভাগে ঘটছে এমন তুঘলকি কাণ্ড, যা রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে ভগবান ডিউটি নামে পরিচিত। অভিযোগ রয়েছে বড়বাবুদের ম্যানেজ করে সারা দেশে এভাবেই বেতন তুলছেন ৩ শতাধিক আরএনবি সদস্য। যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে সংশ্লিষ্টদের কেউ কথা বলতে রাজি হননি। নাজমুস সালেহের রিপোর্ট। ময়মনসিংহের গফরগাঁওয়ের নান্নু মিয়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির অস্ত্র শাখার একজন সিপাহী। ২২ ফেব্রুয়ারি নান্নু মিয়ার বাড়িতে যায় সময় সংবাদ। ওই দিন তার ঢাকার কমলাপুর রেল স্টেশনে দায়িত্ব পালনের কথা, কিন্তু তাকে পাওয়া গেল বাড়িতেই। সে খাতার লিখিত অনুযায়ী আজকে আপনার কমলাপুরে থাকার কথা। তো ধরেন নাই যে আমার তো অসুখ দেখে আমি দেখতে পাচ্ছি না। অনেকদিন ধরে বাড়িতেই থাকেন নান্নু মিয়া, কিন্তু খাতা কলমে দায়িত্ব পালন করছেন ঢাকাতে। নিয়মিত বেতনও তোলেন। জানান, ইনচার্জকে ম্যানেজ করে ঢাকায় তার বদলে দায়িত্ব পালন করেন ছেলে নাজিম উদ্দিন। ধরেন আমার ডিউটির যখন এরা পড়ে না, তখন আমার ছেলে করে, তারটাও করে আমারটাও করে। গাজীপুরের কাপাসিয়ার মোবারক হোসেন, তিনিও অস্ত্র শাখার সিপাহী। তথ্য বলছে বছরে ৬ মাসই বাসায় থাকেন তিনি। এমন তথ্যের সত্যতা জানতে গাজীপুরে তার বাসায় গেলে সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মোবারক। ওনার বাড়ি আমরা একসাথে কাজ করতেছিলাম, আমার কাছ থেকে চলে গেছে। ফোনে যোগাযোগ করা হলে বাড়িতে থাকার কথা স্বীকার করেন তিনি। আপনি আমার সাথে জাস্ট 2টা মিনিট একটু কথা বলে চলে যান। আচ্ছা, সমস্যা নেই, আপনি ঢাকা যান, আমি ঢাকা গিয়ে আপনার সাথে দেখা করে আসবো। প্রতিবেশীরা বলছেন গত কয়েক মাস ধরে মোবারককে বাড়িতেই দেখছেন তারা। এক নাগাড়ে কতদিন ধরে বাসায় দেখছেন? ও মাস 2 হইব। এমনিতে 1-1.5 মাস বা 2 মাস যাবো দেখছি বাড়িতেই থাকে, যায় না, বাড়িতে দেখছি কাজ টাজ করে। প্রতি মাসে 7 থেকে 8,000 টাকা ঘুষের বিনিময়ে সিপাহী আর হাবিলদারদের এই অনিয়মের ব্যবস্থা করে দেন ইনচার্জরা। শুধু কমলাপুরে আছেন এমন অন্তত 40 জন। এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কমলাপুর অস্ত্র শাখার ইনচার্জ জিহাদুল ইসলাম। সিআইকে তারা টাকা দিয়ে ম্যানেজ করে আমি আপনার সাথে কথা বলবো, ভাবছেন আপনি ওই শুনেন না, তাহলে আপনি টাকা পয়সা নেন না, আমি আপনার এই ব্যাপারে আমি কোনো দিব না। কথা বলুন, এইভাবে কথা বললে এসব অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঢাকা কমান্ড্যান্ট। পেন অ্যান্ড পেপারে চার্জশিট দেবে, চার্জশিটের পরে তার বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়া হবে। সারা দেশে ২৭০০ আরএনবি সদস্যের মধ্যে বছর ধরে এমন ডিউটিতে থাকেন অন্তত ৩০০ জন। নিজেরাই যার নাম দিয়েছেন ভগবান ডিউটি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। খুলনায় খাল দখল মুক্তের দাবিতে অনড় রূপসার চাষিরা। শুষ্ক মৌসুমে চাষাবাদ ব্যাহত, বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েও আটকে আছে খনন। পাউবোর ভূমিকা নিয়ে ক্ষোভ। বৈশ্বিক করোনার আগ্রাসনে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর গতি অতীতের সব রেকর্ড ভেঙেছে। 2020-21 অর্থ বছরের প্রথমার্ধে দেশে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে 37.59% বা $3.54 বিলিয়ন। সরকারের প্রণোদনা আর রেমিটেন্স যোদ্ধাদের দেশপ্রেম বৈদেশিক মুদ্রা রিজার্ভে এমন গতি এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন দিগেন সিংহ।
ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানো অব্যাহত রাখায় 2020 সালের 30 ডিসেম্বর শেষে দেশে রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্জিত হয়। বছর শেষে রিজার্ভ 43.17 বিলিয়ন ডলারে উন্নীত হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে 2020-2021 অর্থ বছরে জুলাই ডিসেম্বর মাসে রেমিটেন্স এসেছে 12.94 বিলিয়ন ডলার, যা গত অর্থ বছরের একই মাসে 9.41 বিলিয়ন ডলার ছিল। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 2 বিলিয়ন ডলার। প্রথম ধাপের লকডাউনের পর প্রবাসীরা করোনায় স্বজনদের অসুবিধার কথা বিবেচনায় এনে দ্রুত রেমিটেন্স পাঠানোয় এমন রেকর্ড সৃষ্টি হয়েছে। আমাদের আত্মীয় স্বজনরা সবসময় অল টাইম রেমিটেন্স পাঠাচ্ছেন, করোনার সময়ও পাঠিয়েছেন। 4-5 মাস বাদে থেকে আমাদের পাঠানো আরম্ভ হয়েছে, এরপরে আর বন্ধ হয়নি, বছরই পাঠাচ্ছেন। প্রণোদনার কারণে যারা দেশের বাহিরে আছেন তারা কিন্তু ওনাদের সর্বশেষ যে উপার্জন সেটাও দেশে বৈধ উপায়ে পাঠানোর তাগিদ দেখিয়েছেন এবং এর ফলাফল বিগত বছরের শেষ 4 মাসে আমরা দেখেছি। প্রণোদনার হার আরও বাড়ানোর কথা বলছেন ব্যাংকাররা, আর ব্যবসায়ী নেতাদের দাবি দেশে আটকা পড়া রেমিটেন্স যোদ্ধাদের পাঠানোর ব্যবস্থা নিলে আরও বাড়বে। এই ফরেন রেমিটেন্স আমাদের দেশের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে এবং সেইটাকে যে আরও যাকে আর বাড়ানো যায় সেই লক্ষ্যে সরকার যে 2% প্রণোদনা দিয়েছে। যেহেতু 2% ইনসেন্টিভ, এটা কিন্তু প্রবাসীদেরকে যথেষ্ট উৎসাহিত করেছে। পাশাপাশি দেশের জন্য যে তাদের দায়িত্ব বা দেশের যে টান, রেমিটেন্স যোদ্ধারা এটাই মনে করেছেন। 2019 সালের 1 জুলাই থেকে রেমিটেন্সের বিপরীতে সরকার 2% প্রণোদনা দেয়া শুরু করে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ক্রিকেটার নাসিরের স্ত্রীর সাবেক স্বামী রাকিবের সব অভিযোগ মিথ্যা এবং বানোয়াট বলে জানালেন তার সদ্য বিবাহিতা স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। পাশাপাশি 2017 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল বলে জানিয়েছেন তাম্মি। আর রাকিবের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন নাসির হোসেন। বিয়ে নিয়ে বিতর্কের অবসানের জন্য গণমাধ্যমের মুখোমুখি হন ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমা সুলতানা তাম্মি। সেখানেই এ মন্তব্য করেন তারা। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। সেদিনটাকেই নিজের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন নাসির হোসেন, বাংলাদেশের ক্রিকেটের ব্যাট বয়। তবে ঘটা করে আয়োজন করে যে শুভ কাজ সম্পন্ন হয়েছিল তাতে নজর লাগে কয়েকদিনের মধ্যেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকিব নামের একজন নাসিরের স্ত্রীকে নিজের স্ত্রী বলে দাবি করেন, বাধে গন্ডগোল। এরপর ফেসবুকের পেজ থেকে সে সমস্যা গড়িয়েছে আদালতের বারান্দায়। আমাদের যে কোনো বাধ্য হয়ে তাই এবার সব গুঞ্জনকে পরিষ্কার করতে গণমাধ্যমের মুখোমুখি হন নাসির হোসেন এবং তার সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। জানিয়েছেন তার অতীত জীবনের আদ্যপান্ত। আমি তালাক না দিয়ে ওনাকে বিয়ে করেছি, তো এটা সম্পূর্ণই মিথ্যে কথা। আমি তালাকটার জন্য অ্যাপ্লাই করি 2016, আর সেটা অ্যাপ্রুভ আসে 2017-এ। আর সম্পূর্ণ আইনি সব কিছু মেনেই ওই ডিভোর্সটা হয়। এটা তাদের পরিবারবর্গ এবং তিনি সবাই এই সম্পর্কে জানতেন। উনি যতগুলো বলেছেন, শুধু 2টা জিনিস ছাড়া, যে ওনার সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে, এটা ছাড়া সম্পূর্ণ কথাই মিথ্যে। পরিস্থিতি গম্ভীর, কিন্তু স্ত্রীর সাথে পরিচয় থেকে বিয়ের গল্পটা বেশ মজা করে জানালেন নাসির হোসেন। আর গুজব রটনাকারীদের বিরুদ্ধে দিলেন আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি। আইনগতভাবে ইসলামিক শরিয়াতভাবে আমরা সবাইকে জানিয়ে বিয়ে করেছি। ফুল মজার সাথে আমরা বিয়েটা করেছি। তো আমি সব কিছুই জানি যে ওর বিয়ে হয়েছিল, বাচ্চা ছিল, তারপর ডিভোর্স হয়েছে। তো আমরা এই পেপার দেখেই আমরা বিয়ে করেছি। এতদিন সে শুধু তামিমা ছিল, এখন ও তামিমা হোসেন। তো আমি চাবো না আমার বউর দিক কেউ আঙ্গুল তুলে কথা বলুক এবং আমার বউকে নানান ধরনের কথাবার্তা বলুক। সো যারাই যেখান থেকেই বলতেছে না কেন কথাবার্তা, আমি আইনগতভাবে তাদের ব্যবস্থা নেব। তামিমা সুলতানা পেশায় একজন কেবিন ক্রু। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট অর্ধেকে নেমে আসার সুযোগে অতিরিক্ত আমদানির কারণে দেশের বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে ছোলার বাজারে। গত এক সপ্তাহে সব ধরনের ছোলার দাম কেজি প্রতি 2 থেকে 5 টাকা কমে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বর্তমানে সাধারণ মানের ছোলা বিক্রি হচ্ছে 51 থেকে 53 টাকায়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চাহিদা বাড়ার কারণে রমজান শুরুর কয়েক মাস আগে থেকে নানা অজুহাতে দেশের বাজারে বাড়তে থাকে ছোলার দাম। এবার সে প্রক্রিয়া শুরু হয়েছিল ডিসেম্বরের দিকে, কিন্তু চলতি মাসের শুরু থেকে হঠাৎ করে ছোলায় বাজার সয়লাভ হতে থাকে, সে সাথে কমতে থাকে দামও। খাতুনগঞ্জে প্রতি কেজি ছোলার দাম এখন প্রকারভেদে 51 থেকে 61 টাকা। ডিসেম্বর মাসে যে ছোলা ছিল 67 টাকা কেজি, বর্তমানে বিক্রি হচ্ছে আপনার 61 থেকে 62 টাকা। আর যেটা নিম্ন কম দামে ছিল ওইটা ছিল আপনার 60 টাকা কেজি, এখন বর্তমানে সেটা কমে 51 থেকে 52 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মূলত অস্ট্রেলিয়া থেকে আসে দেশের চাহিদার 95% ছোলা। এর বাইরে মিয়ানমার, দক্ষিণ আফ্রিকা এবং ইথিওপিয়া থেকেও কিছু ছোলা দেশে আসে। গত বছরের তুলনায় বর্তমানে ছোলার বুকিং রেট নেমে এসেছে অর্ধেকে। গত বছরের তুলনায় এবছর ছোলার দাম প্রায় 25% বা 30% দাম কম আছে। ব্যবসায়ীদের দাবি, বুকিং রেট কম হওয়ার সুযোগে চলতি বছর ছোলা আমদানি হয়েছে বেশি। তবে ডেলিভারি ধীরগতির কৌশল নিয়ে একটি চক্র বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছোলা যদি সরবরাহ যদি সঠিকভাবে না হয় তাহলে একটা সংকট সৃষ্টি হবে, আর না হলে যদি পর্যাপ্ত পরিমাণ আসে তাহলে ছোলার দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। বছরে দেশে 2.5 থেকে 3 লাখ মেট্রিক টন ছোলার চাহিদা থাকলেও শুধুমাত্র রমজান মাসেই ইফতারের জন্য ছোলা বিক্রি হয় 70 থেকে 80 হাজার মেট্রিক টন। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা শত শত মেট্রিক টন ছোলা আসছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। এরপর পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন বাজারে। আমদানি বেশি হয়, দাম রয়েছে সবচেয়ে নিম্ন পর্যায়ে। তবে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন নানা গুজব এবং কারসাজি করে রমজানের আগে বাড়ানো হতে পারে এই ছোলার দাম, আর তাই প্রয়োজন বাজার মনিটরিংয়ের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। জলাবদ্ধতা নিরসনে আন্দোলনে নেমেছেন খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের প্রান্তিক চাষিরা। শিয়ালি খাল দখল ও বন্ধের কারণে চাষাবাদ সম্ভব হচ্ছে না, এতে আর্থিক লোকসানের মুখে পড়ছেন চাষিরা। তাদের দাবি, বারবার পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন দপ্তরে চিঠি চালাচালি করেও খাল খননে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সময় সংবাদে বিষয়ে প্রতিবেদন প্রচারিত হওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করলেও সমস্যা সমাধানে কোনো আশ্বাস দেওয়া হয়নি বলে জানান স্থানীয়রা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনা রূপসা উপজেলা মূলত কৃষিভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল। এখানকার কৃষকরা ধান ও রবি শস্য উৎপাদন করা ছাড়াও একই জমিতে মাছ চাষ করে থাকেন। কিন্তু উপজেলার ঘাটভোগ ইউনিয়নে গত কয়েক বছর যাবৎ 3 কিলোমিটার শিয়ালি খাল অবৈধ দখল হয়ে যাওয়ায় চাষাবাদের সমস্যা হচ্ছে। বিশেষ করে চলতি বছর শুষ্ক মৌসুমের শুরুতেই চাষাবাদের জন্য প্রয়োজনীয় পানি সংকট প্রকট আকার ধারণ করেছে। আবার বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হচ্ছে জলবদ্ধতা। এতে কৃষকদের পক্ষে কোনো ফসলই সঠিকভাবে ফলানো সম্ভব হচ্ছে না। ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষাবাদ করায় লোকসানে অনেকে পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন। পুরো খালের উপরে এরা অবৈধভাবে স্থাপনা করে ব্যবসা বাণিজ্যের জন্য, নিজেকে আখের গোছানোর জন্য প্রতিষ্ঠান গড়ে গড়ে তুলিছে। শুকনো মৌসুমে পানি থাকে না, আর বর্ষা মৌসুমে এই জায়গায় আমরা জলে ডুবে থাকি, নিষ্কাশনের কোনো ব্যবস্থা থাকে না। মাছ চাষি, ধান চাষি, মোটামুটি যত চাষের কথা বলতেছেন এই খালের পরে নির্ভর করে। গরিব দুঃখী মানুষ ঋণ দিনার কারণে অনেকে রাত্রে পলায় বেড়ায়। খাল খনন না হলে সরকারি দিনাও দিতে পারবো না। আমার সেখানে মাছ হয় না, বাকি চুরে সব নষ্ট হয়ে গেছে। স্থানীয় জনপ্রতিনিধি জানান, কয়েকবারই পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হলেও বিষয়টি সমাধান হয়নি। তবে সময় সংবাদে কৃষকদের আন্দোলনের খবর প্রচারিত হওয়ার পর পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। পানি উন্নয়ন বোর্ডের যে বাগেরহাট থেকে এক্সেন আসছিল, এসে সে সরজমিনে পরিদর্শন করে গেছেন এবং আমাদের একটা আশ্বাস দিচ্ছেন যে অতি দ্রুত আমরা যেভাবে এই খাল খনন করব। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের খুলনা বিভাগীয় কর্মকর্তা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। যারা এখন অবৈধ দখল করে রাখছে, মনে করছে যে আমরা এরা স্থায়ীভাবে, এটা কোনোদিনও তাদের স্থায়ী নিবাস হবে না, তারা সবাই ইচ্ছেভাবে পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা যদি কোনো জড়িত থাকেন সেখানে তার বিভাগীয় ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের প্রায় 95% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। স্বেচ্ছাশ্রমে নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত হয়েছে 400 ফুট কাঠের সেতু। এতে নদী পারাপারের দুর্ভোগ কিছুটা হলেও কমেছে 2 ইউনিয়নের 22টি গ্রামের মানুষের। তবে স্থায়ীভাবে পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। আশিকুর রহমান পিয়ালের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 1.5 মাস ধরে শত শত মানুষের অক্লান্ত পরিশ্রমে আড়িয়াল খাঁ নদীর উপর মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই কাঠের সেতুটি।
নরসিংদীর চর, আড়িয়ালি ও আমিরগঞ্জ ইউনিয়নের অন্তত 22টি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াত এই পথে। সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাতে হতো এসব এলাকার মানুষকে। 400 ফুট দৈর্ঘ্যে ও 6 ফুট প্রস্থের এই সেতু কমিয়েছে নিত্যদিনের সেই ভোগান্তি। কাঠের এই সেতু দিয়ে চলাচল করছে মোটর সাইকেল, রিক্সা ও ইজি বাইক। এলাকাবাসী এত সুন্দর একটা ব্রিজ তৈরি করেছে, এর মাধ্যমে দুইটা ইউনিয়নের যোগসূত্র হয়েছে। যতটুকু উপকার হয়েছে এটা বইলা মানে শেষ করা যাবে না। স্কুল যেতে পারতেছে, ছেলেমেয়েরা সুন্দরভাবে আসা যাওয়া করতে পারতেছে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে বারবার আশাহত হয়ে দুপারের মানুষ সিদ্ধান্ত নেন চাঁদা দিয়ে নির্মাণ করবেন কাঠের সেতু। দুই পাশে নির্মাণ করা হয়েছে 50 ফুট মাটির সড়কও। কষ্ট দেখা আমরা কিছু যুব সমাজের কিছু লোক সামনে এগিয়ে আসছি, নিজেদের পকেট থেকে টাকা দিয়ে, প্রবাসীদের কাছ থেকে টাকা নিয়ে আমরা এই 400 ফুট রাস্তাটি, ব্রিজটি করতে সক্ষম। আমরা যে ব্রিজটা তৈরি করছি অতি সত্তর যেন আমাদের এই ব্রিজটা পাকাকরণের ব্যবস্থা করে। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে পাকা সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব পাশের অপেক্ষায় রয়েছে। অ্যাবভ 100 মিটার একটা প্রকল্পে ঢুকানো আছে এবং সেই প্রকল্পটা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। চূড়ান্ত হয়ে গেলেই আমরা কাজ বাস্তবায়নে যাব। কাঠের এই সেতু তৈরিতে ব্যয় হয়েছে 10 লাখ টাকা, আর এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করে প্রায় 15,000 মানুষ। সময় সংবাদ, নরসিংদী। মধ্যবিত্তদের গাড়ি কেনার আকাশ ছোঁয়া স্বপ্নকে হাতের মুঠোয় আনতে 2 থেকে 3 লাখ টাকায় অর্ধ কোটি টাকার গাড়ি তৈরির পথে সফল হয়েছেন পুরান ঢাকার 3 তরুণ। সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে তৈরি এ গাড়িতে ব্যবহার করা হচ্ছে পরিবেশ বান্ধব জ্বালানি। ফলে তেল ও গ্যাসের চেয়ে কম মূল্যে নিজের গাড়িতে চড়ার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। স্বাদ আর সাধ্যের বিপরীতমুখী অবস্থানে মধ্যবিত্তের ব্যক্তিগত গাড়ি কেনার স্বপ্ন অধরাই থেকে যায়। এবার এই টানাপোড়েনের অবসান ঘটাতে যাচ্ছেন রাজধানীর গেন্ডারিয়ার 3 তরুণ। অ্যাফোর্ড করতে পারতেছে না 30-40 লাখ 50 লাখ টাকার একটি গাড়ি, কিন্তু সেই লুকটা আমি দিব। এই গাড়ির প্রতিটি যন্ত্রাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি, আর গাড়ি তৈরির পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছেন এই 3 তরুণ মিলেই। ফলে ক্রেতা দামি গাড়ি ব্যবহারের সুবিধা পেলেও গুনতে হবে না বাড়তি অর্থ। স্কিনের পরে আসবে আমার এখানে গ্লাস, ছাদটা খোলা যাবে, লাগানো যাবে। প্রত্যেকটা ভেহিকলের একটা গোল্ডেন রেশিও থাকে, আমরা গাড়ির গোল্ডেন রেশিওটা ফলো করছি। গতি দ্রুত হলেও দুর্ঘটনা এড়াতে গাড়িতে ব্যবহার করা হয়েছে মুহূর্তের মধ্যে থামানোর প্রযুক্তি। গাড়িতে তেল ও গ্যাসের পরিবর্তে ব্যাটারি ব্যবহার করায় এই যানটি হবে পরিবেশ বান্ধব, বাঁচবে জ্বালানি খরচও। এই গাড়িটার এক্সিলারেশন 0 to 20 লাইক 6-7 সেকেন্ডসের মধ্যে, জিনিসটা খুব স্মুথ, কুইক রাইড। চার্জ থাকবে 15 ঘন্টা। 4 আসনের এ গাড়ির প্রতিটি অংশই খোলা যায়, ফলে সহজেই ব্যবহারকারী তার গাড়ির ডিজাইনও পরিবর্তন করতে পারবেন। আর এ গাড়ি রপ্তানিও করতে চান নির্মাতারা। গাড়িটা উল্টানোর চান্সেস ইনশাল্লাহ নাই। গাড়িটা মাইর খেলেও যে ভেঙে আসবে সেই চান্সেসও রাখি নাই, কারণ ক্র্যাশ গার্ড লাগানো আছে সামনে। চাকাগুলো যথেষ্ট মোটা দেওয়া, অন রোড অফ রোড দুইটার জন্য পারফেক্ট। অনেকটা শখের বসেই 3 বন্ধু মিলে এই গাড়িটি তৈরি করেছেন। তারা বলছেন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ আর আর্থিক প্রণোদনা পেলে তারা এটিকে শিল্প হিসেবে গড়ে তুলতে চান। পাশাপাশি মধ্যবিত্ত মানুষের জন্য স্বল্প মূল্যেও এই গাড়িটি উপহার দিতে চান তারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। করোনায় বিপর্যস্ত ব্রিটেন ফিরে আসতে চায় স্বাভাবিক ছন্দে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্রিটিশ সরকার। ইতিমধ্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম ত্বরান্বিত করেছে আশানুরূপ, তবে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সবার সহযোগিতা চেয়েছে বরিস প্রশাসন। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পরিকল্পনা অনুযায়ী চলমান 3য় দফার লকডাউন 4 ধাপে শিথিল করা হবে। এর ফলে আগামী জুনের মধ্যে দেশটির জনজীবন স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বিজ্ঞানীরা বলছেন শিশু কিশোরদের মাঝে কোভিড-19 সংক্রমণের হার একেবারে কম। তাদের পরামর্শে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো 8ই মার্চ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। I'm incredibly pleased that the latest data tells us that we are able to proceed with a full return of schools and colleges from Monday the 8th of March.
দীর্ঘ লকডাউনের কবলে স্থবির পুরো ব্রিটেন। বিশেষ করে ব্রিটেনে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। লকডাউন শিথিলে সরকারের রোডম্যাপকে সাধুবাদ জানাচ্ছেন সবাই। পাবলিক প্লেসগুলো ওপেন করে দেওয়া জনগণের জন্য এটা খুবই সময় উপযোগী এবং খুবই সায়েন্টিফিক এবং লজিক্যাল একটি ডিসিশন নিয়েছে গভর্নমেন্ট। এটা দেওয়ায় আমরা ভালো হয়েছে, যেহেতু ভ্যাকসিনটা বাড়ি গেছে, এটা হলো লাস্ট গুড নিউজ। আর মেইন কথা হয়েছে যে আমরা এখন সেফ থাকতে হইব, হ্যাঁ, ডিস্টেন্স মেনটেন করতে হইব, মাস্ক পরতে হইব। ইকোনমিকে বাঁচিয়ে রাখার জন্য এবং জীবনযাত্রাকে আবার সঠিক পথে নিয়ে আসার জন্য এই রোড ম্যাপটা ছিল সময় উপযোগী। নতুন ধরনের করোনা সংক্রমণ ও ভ্যাকসিন সংকট হয়তো লকডাউন পুরোপুরি শিথিলের ক্ষেত্রে সরকার ঘোষিত লক্ষ্যমাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে সেদিকে বেশ সতর্ক অবস্থানে রয়েছে জনসন সরকার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভগবান ডিউটির ফাঁদে রেলওয়ে নিরাপত্তা বাহিনী কাজে না গিয়েই বছরের পর বছর বাড়িতে বসে বেতন পাচ্ছেন আরএনবির ৩০০ সদস্য। ইনচার্জকে ঘুষ দিয়ে চলছে অনিয়ম। এই ছিল সকালের সময়ের, সঙ্গে থাকুন সময়ের।